তো যখন আমাকে লিফটে তুলে দিয়েছে আমি ভাবছি এবার হয়তো সবাইকে দেখতে পারবো, কারা কারা এসছে, এত কিছু জানি না কি এসছে। সত্যি কথা আমি একদমই মানে একটা আলাদা ফিল করছিলাম ওই টাইমে। আর আইএলএস এর সিঁড়ি ভর্তি হয়ে গেছিল, মানে আমাদের যা বলছিল লাস্টে পুরো সিঁড়ি ভর্তি, মানে উপর থেকে নিচ অব্দি আমাদেরই লোক শুধু। তো সবাই খুব এক্সাইটেড ছিল, সবাই যেটা হয় সবার পরিবারে। আমি তো ভয় লাগছে এত, আর মানে কি বলবো যে ওই এক্সপিরিয়েন্স, ও ঢুকছে ওইটা দেখা আমার, মানে যতক্ষণ ভেতরে ততক্ষণ যে আমি কি করেছি আমি জানি, বাইরে থেকে খালি বসে বসে ভাবছি কি করছে, নড়িনি আমি ওখান থেকে। তো আমাকে তারপরে লিফটের থেকে যখন বার করলো দেখছি সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি একটা কথা বলবো, মানে আমার কেমন ফিল হচ্ছিল, আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু কারোর সাথে যে কথা বলবো মুখ থেকে কথা বেরোচ্ছে না, মানে লেজিট ওই ভম্বল বলে না, ভম্বল হয়ে গেছে, আমি ওটা হয়ে গেছিলাম। মানে আমি বুঝতে পারছি সবাই এসছে, সবাই আমাকে হাত দেখাচ্ছে, সবাই বলছে টেনশন করবি না, সব ঠিক হবে সব ঠিক হবে, বাট আমি কিছু মানে বলতে পারছি না। আমার তো ওটি ছাড়াই এইটা অবস্থা ছিল, আমাকে যে যা বলে যাচ্ছে ঠিক আছে, আমি আই গেস বলছি, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, আমি সবাইকে হ্যাঁ হ্যাঁ, মেন ব্যাপারটা আমার মাথায় তো ওইখানে ঘুরে যাচ্ছে কি করছে। আর দারোয়ান যে ছিল মানে সিকিউরিটি গার্ড, তাকে এত জ্বালিয়েছি আমি বারবার, কখন আসবে, কি হচ্ছে, কখন ওটিতে ঢুকে গেছে, চালু হয়েছে, বলছে আমাকে ডাকবে, তোমাকে ডাকবে, দাঁড়াও, তোমাকে ছাড়া কিচ্ছু চালু হবে না। আমি বলছি না না এখনো ডাকলো না, আই গেস চালু হয়ে গেছে। হ্যাঁ এরকম করে গেছি। তো তারপরে আমাকে যখন মানে তোমরা দেখেইছো ভিডিওটাতে, ওরা যেখানে ওয়েট করছিল ওটার ভিতর একটা ওখান দিয়ে একটা গেট ছিল, ওই গেটটার ভিতরে ঢুকলেও কিন্তু ওটি না, ওটা দিয়ে অনেকটা গিয়ে তারপরে ওটি। তো ওইখানে যখন ঢোকা ছিল লাস্ট মোমেন্ট না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, আমি মানে আর পারছিলাম না কন্ট্রোল করতে, মানে এটা খুব অদ্ভুত রকম ফিলিং হচ্ছিল। মানে এত বড় একটা কি বলবো জিনিসের থ্রু আমি যাব, সবাইকে দেখছিলাম, খুব ইমোশনাল লাগছিল, ওকে দেখছিলাম, মানে একটা অদ্ভুত ফিলিং। এটা যারা মানে যাদের সাথে হয়েছে তারা জানবে, মানে চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে গেছিল। তো দিদিটা, ওই নার্স দিদিটাই প্রথমে ছিল আমার সাথে, ওই দিদিটা দেখেছে যে আমি কাঁদছিলাম, তো তার জন্য আমি যখন ভিতরে আমাকে দাঁড় করিয়ে রেখেছে, ওখানে না একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে, আমার এখনো মনে আছে, আমাকে ওখানটা ওয়েট করাচ্ছিল, কারণ ওকে এসে সাইন করতে হতো, ভিডিওতেও তোমরা দেখেছো। তো ওইখানটা যখন আমাকে ওয়েট করছিল, আমি ভাবছিলাম আমি তো ওর সাথে ঠিক করে কথাই বলতে পারলাম না, আমাকে ঢুকিয়ে দিল, মানে খুব কেমন লাগছিল, মানে যে একটু সাহস পেতাম, একটুখানি 2 মিনিটও যদি দেখতে পেতাম, কথা বলতে পারতাম। তো তারপর ওই দিদিটা বললো নাও তোমার বরকে ডেকে দিয়েছি, তুমি কাঁদছিলে তো, ঠিক আছে তোমার বরকে ডেকে দিয়েছি, নাও একটু কথা বলে। ওকে মিথ্যে বলেছে, ডাক তো শিওর, কেন আমাকে ছাড়া চালুই হতো না, এটা আমাকে আগে থেকে বলে দিয়েছিল। যাই হোক, তো ভাবলাম যে বা দিদিটা কি ভালো, ওকে ডেকে দিল আমি কাঁদছিলাম বলে। তো ওকে যখন ও আসলো, এসে ও আমি দেখছি আমাকে সাইন করতে বলছে, ঠিক আছে একটা পেপারে, তো ওই পেপারে ওকে ও আগে সাইন করেছে, ওই পেপারটার ওর সাইনটা, আমি তো অবভিয়াসলি ওর হাতের লেখা চিনি, বাট ওই পেপারটার ওর হাতের লেখাটা দেখে আমি বুঝতেই পারছি না ওটা ওর হাতের লেখা, পুরো মানে মনে হচ্ছে একটা বাচ্চা সাইন করেছে, মানে কাপ, মানে হাতটা যে কেঁপেছে সাইন করতে গিয়ে, ওটা আমি পুরো বুঝতে পারছিলাম। আমি বলছি এটা তোর সাইন? বলছে হ্যাঁ। বলছে তোর হাত কাঁপছিল না? বলছে এখনো কাঁপছে, দেখ পুরো। তারপরে আমার সাইন করতে দিয়েছে, আমি মানে আমার মাথা কাজ করছিল না, ডক্টর বা নার্স যারা বলছিল না সাইন বা কিছু দেখতে, আমি পুরো এরকম এরকম ভাবে লিখেছি, মানে আমার এখানে কি হচ্ছে, একটা ছেলের ফিলিংসটা না খুব ডিফারেন্ট হয়, কেন আমি তো প্রসিডিওরটা দিয়ে যেতে পারবো না আমি জানি, বাট আমি মানে ওইটাই ভাবতে পারছিলাম না যে ও কিভাবে এইটা যাবে, এটা সহ্য করবে, মানে ওই জিনিসটা আমার খুব একটা আলাদা ফিল হচ্ছিল ওই টাইমে, মানে অনেক মিক্সড ফিলিং, এটা মানে বুঝিয়ে বলা যাবে না, বা আমার মুখ দেখেও কেউ বুঝবে না সেটা। আর আমার প্রথম কথা, আমার ইমোশন খুব ইজিলি কেউ মুখে বুঝতে পারে না এত ইজিলি, তো ওই দিন বোঝা যাচ্ছিল যে ও খুবই স্ট্রেসে আছে, আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছিল, মানে আমি ভেতরে যখন ঢুকেছি, মানে ওখানে না অত ঠান্ডা না, বাট আমার মনে হয় ছট্টর করে কাপার মতন দাঁড়িয়ে। এবার আমার পুরো প্রেগন্যান্সিতে আমি হনুমান চালিসা আর আমি খুবই চান্ট করতাম, পড়তাম, মানে ইনফ্যাক্ট এখনো আমার এইটা তোমরা ভিডিওতে এন্ডে দেখেছো, বেবিকে নিয়ে নিয়ে ঘুরে আমি কানের মধ্যে হনুমান চালিসা পড়ি,
ডিফারেন্ট ওয়েতে অনেক টাইপের এসেছিল সাইন করতে, একটু টাইম ওয়েট করতে দিয়েছিল, একটু টাইম, মানে আমি ইনফ্যাক্ট বলেছি যে একটু টাইম দেবেন, আমি হনুমান চালিসাটা পড়ে নেবো। ও পড়ছে ঠিক আছে আমার সামনে, ভাবছে যে আমিও পড়ছি, বাট আমার ব্রেন কাজ করছে না। আমি ওর জন্য জোরে জোরেই পড়েছি যাতে ও শুনেও। আমি না জাস্ট তাকিয়ে আছি হনুমান চালিসার দিকে, কিন্তু ও পড়ে যাচ্ছে, আমার ঢুকছেও না এখান দিয়ে। মানে আমি যে ভগবানকেও ডাকবো, আমি বলছি না, মানে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। আর যে দিদিটা ছিল ওই দিদিটা বলছে যে এই হনুমান চালিসা বড় হয় না, কি করে তোমরা এইটুক টাইমে পড়বে গো? বললাম না না পারবো। আমি বলছি পারবো, কিন্তু ওই পড়ে যাচ্ছে। যাই হোক, আমি কোনো কথা শুনিনি, আমি বেবিকে ধরেছি, ওকে ধরেছি, ধরে পড়েই গেছি। তারপরে ও পড়লো ঠরলো, তারপরে না ওই টাইমটা একটু এক্সাইটমেন্ট হচ্ছিল যে কি হবে এরপরে, আমি দেখতে পারবো। না এক্স্যাক্টলি আমি এইটা বলতে পারবো না, মানে এক্সাইটমেন্ট তো হচ্ছিল যখন হয়ে যাওয়ার পর, তার আগে আমার না মাথায় অন্য কিছু ভাবতেই পারিনি, মানে এক্সাইটমেন্টের সাথে অনেকটা ভয় জড়েছিল। বাট আমি শুধু একটাই ভাবছিলাম যাতে যখনই ডক্টর বেরাবে আগে বলে দুজন সুস্থ। যখন অঙ্কিতা ম্যামকে অঙ্কিতা ম্যামের সাথে ওটা ওটি বুক করতে গেছিলাম, তো আইএলএসএ ম্যামের টিম ম্যাম আলাদা করে নিয়ে যায়, তার জন্য ম্যাম আলাদা কিছু চার্জ করে, সেটা তো পুরোপুরি ম্যামের ব্যাপার। বাট ওটাই বললাম, মানে যে পেডিয়াট্রিশিয়ানও ছিল বা যে অ্যানেস্থেসিস্ট ছিল তারা ম্যামেরই টিম। ওকে তো বললো এবার তুমি যাও, ওকে ঢোকাবো। আমার তো হয়ে গেছে, আমি তো শুয়ে আছি। আর ওটি তোমরা জানোই যে ওটি অনেক ঠান্ডা হয়, বিকজ এসি চলে। বাট ওটির বাইরেটা মানে আমি বলবো জায়গাটা কিরকম, আই লাভ ইউ বলে দিলাম তোকে যাওয়ার আগে, তো মনে নেই বলেছিলি? আমার মনে আছে, বলেছিল লাস্ট যদি এইটাই দেখি। আমি চুমু খাবো ভাবছিলাম, সামনেও গেছি, গালটা ঠান্ডাও লাগছিল আমার শরীর নিচে, লোকরাও ছিল না, আমার চুমু খাবে আমার টেনশনে ভাবছিলাম যদি একটু স্ট্রং ফিল করি। আমি ভাবছিলাম এরপরে না দেখতে। তো যাই হোক, ভিতরে যখন ঢুকেছে আমি তোমাদের এক্স্যাক্টলি বলছি, না দেখতে পারবো এটা আমি ভাবিনি, কারণ আমি জানি সোমবার গেছিস, আর সেকেন্ড তো আমার বাবা আছে, বাবা আমাকে এরকম করবেই না কোনোদিনও, তো জানে সব ভাঙচুর হয়ে যাবে তাহলে, আর ফিরে তো পাবি না। কে বললো? হবেই না, এটা আমি জানি। আচ্ছা যাই হোক, তো যখন ঢুকেছি না, ওখানে একটা আলাদা জোন, মানে ডক্টরস বলো নার্সেস বলো, ওরা না এত প্রফেশনাল, ওরা এত মানে জিনিসটা দিয়ে ক্যাজুয়াল, মানে ওটি তো হতেই থাকছে, ওদের জন্য তো এটা কোনো ব্যাপার না। আমি ঢুকেছি, ওরা গল্প করছে, ইয়ার্কি মারছে, মানে ফাইল নিয়ে এদিক ওদিক যাচ্ছে। একটা এরকম বোর্ড আছে, এটা কিন্তু ওটি না, এটা ওটির বাইরে 3-4টে ওটি আছে, সেখানে ওয়েটিং এরিয়া যেটা হয় সেখানটায় আমি আছি স্ট্রেচারে। আর আমি দাঁড়িয়ে আছি, এক্স্যাক্ট আমার আগে একটা বেবি ডেলিভারি হলো, আমি দেখতে পাচ্ছি ওরা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক ওইখানটাই মেয়েটাকে স্ট্রেচারে করে নিয়ে গেল, দিয়ে বললো বেবিটাকেও দেখালো, দিয়ে বাড়ির লোকেরা হা করছে, ওটা পুরো আমি শুনতে পেলাম, বললো বেবি বয়, সেটাও দেখালো। তো খুব যেই বেরিয়েছিল যেটা বলছে শুনতে পেলো, মানে তার আগে 45 মিনিটস হয়ে গেছে। হ্যাঁ, ও ভেতরে, আমি ভিতরে অনেক ওয়েট করেছি, ম্যাম অনেক লেট করেছে, যেই বের করেছে না, আমি একটা টাইম প্যারালাইজড পুরো, মানে আমি বসেছিলাম একদম মাটিতে বসেছিলাম আমরা, মানে প্যারালাইজড, সবাই উঠে যাচ্ছে, আমি উঠতেও পারছি না, কি পুরো এরকম দেখেই যাচ্ছি, কি বলবে, তারপর থেকে আরো বাবা মারা যাচ্ছে, শিট ম্যান, এটা না তাহলে কতক্ষণ লাগবে? অনেক। আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ ওয়েট করছি, আমি ভাবছিলাম এরা মনে ভাবছে আমার ওটি ফটি শুরু হয়ে গেছে, কিন্তু মানে 45 মিনিটস এর বেশি হবে, আমার মনে হচ্ছে 1 আওয়ারের কাছাকাছি আমি ওয়েট করছিলাম, ম্যামের আসতে একটু লেট হচ্ছিল। তো আমাকে যখন আমি না চারিদিকে দেখছি, হ্যাঁ মানে 3টে ওটি রুম আছে, 3টে মানে অপারেশন হচ্ছে, ক্লিনিং হচ্ছে, মানে আমি সবাইকে শুধু এরকম দেখছি। আর আমার যে বেবির ডক্টর, মানে যে পেডিয়াট্রিশিয়ান ডক্টর নিতিন মাঙ্গলিক, তো উনিও ওখানে ছিল, আমার যে অ্যানেস্থেসিস্ট ম্যাম উনিও খুবই ভালো ছিল, সব টিম পুরো মানে খুব কি বলে নাম্বার 1 টিম ছিল একদম, সবাই স্পেশালিস্ট। আমার অ্যানেস্থেসিস্ট ম্যামের নাম আই থিঙ্ক সুজাতা ছিল ম্যাম, যদি আমি ভুল না করছি। তো ম্যাম
আমাকে প্রথমে আসলো, আমি একটা এরকম সাইডে শুয়েছিলাম, আর আমার না অটোমেটিক আমার পিঠে ব্যথা শুরু হয়ে গেছিল, আমি জানি না কেন, আমার খুব ডিসকমফর্ট, বুকে চাপ চাপ লাগছিল, পিঠে ব্যথা হচ্ছিল। তো আমি একদিকে কাত হয়ে শুয়েছিলাম। তো আমি ম্যামকে বললাম, আমি তখনও জানি না উনি আমার অ্যানেস্থেসিস্ট, আর আমার অ্যানেস্থেসিস্ট আর পেডিয়াট্রিশিয়ান ওরা সবাই একসাথে এখানে দাঁড়িয়ে আমার ঠিক সামনেই গল্প করছিল, আর বলছিল অঙ্কিতা এখনো এখানে পৌঁছেছে, এখনো ওখানে পৌঁছেছে, এখনো আসতে লাগবে, তোমাদের সামনে লিক করে দিচ্ছে। আমি সব গল্প শুনছিলাম ওদের। তারপরে বলছে যে এখনকার বাবা মা মানে পেরেন্টসরা না, বাড়ির লোকেরা বোঝে না, হ্যাঁ না নিউমোলজি এই লজি দেখে এই টাইমের মধ্যেই আমাদের বাচ্চা দিতে হবে করে, আমাদের ছিল না বাট অন্য ইয়েদের নিয়ে বলছিল, মানে যে অনেক ফ্যামিলি হয় না প্রেশারাইজ করে যে এই টাইমের মধ্যেই দরকার, এইটাই হেন তেন এইসব নিয়ে বলছে যে এত অর্থোডক্স এইসব ওরা আলোচনা করছে। আমি চুপচাপ শুনছি, ভাবছি এরা এত চিল ভাই, দিনে তো এরকম কত ডেলিভারি করাচ্ছে, ওদের কাছে এগুলো খুব নর্মাল। তো অনেস্টলি আমি তখনও জানি না যে এটাই আমার পেডিয়াট্রিশিয়ান, এটাই আমার মানে আমার বেবির পেডিয়াট্রিশিয়ান, এটাই আমার অ্যানেস্থেসিস্ট, আমি জানি না। তো আমি ওনাকে না বললাম ম্যাম, আর আমার সামহাও আমার গলার দিয়ে আওয়াজ বেরোচ্ছে, আমি ম্যাম এরকম করে বললো হ্যাঁ বেটা বলো। উনি তার আগে এসে বলেছিল হ্যাঁ বেটা ঠিক আছে তো, সব ঠিক আছে? হ্যাঁ ম্যাম ওইটুক। তো আমি বললাম হয়তো এমনি ডক্টর হবে কোনো একটা। তো আমি বললাম ম্যাম, আমি উঠে বসবো, আমার তো হাতে স্যালাইন চলছিল। বললো না না বসতে হবে না, তুমি ওই পাশ ফিরে যাও, কোনো অসুবিধা নেই। তো আমি ওই পাশ ফিরে, আমি সোজা শুয়েছিলাম, বললো ওই পাশ ফিরে যাও। তারপরে উনি একটু পরে এসে বললো আমি ডক্টর সুজাতা সামথিং, আমি তোমার অ্যানেস্থেসিস্ট। তো এটা আই থিঙ্ক সব অ্যানেস্থেসিস্টরাই বলে যে একটু ওয়েট করো, ম্যাম আসলে আমরা তোমাকে নিয়ে যাব। তো ঠিক আছে, এবার শুয়ে আছে, আমি শুধু ঘড়ি দেখছিলাম যে কি হলো কি হলো। আর জাস্ট বিকজ ওই ওয়েটিং টাইমটা এত ছিল, আমার ব্রেনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, মানে আমি আর ভয় পাচ্ছিলাম না, মানে আমি এতক্ষণ ওয়েট করে ফেলেছি যে আমি আর ভয় পাচ্ছি না। তারপরে দেখলাম ম্যাম এসে গেছে জামা চেঞ্জ করে, ম্যামের অ্যাসিস্ট্যান্ট এসে গেছে। হ্যাঁ মানে আচানক হলো একটা, ম্যাম এসে একদম কোনো ব্যাপারই না, মানে আসলো আমাকে ওটিতে নিয়ে চলে গেল স্ট্রেচারে করে। মানে ম্যাম তো আগেই চলে গেছিল, ম্যাম তো গ্লাভস পরে টুপি টুপি পরে রেডি, অ্যানেস্থেসিস্টও রেডি, আর আমার পেডিয়াট্রিশিয়ানও মনে হয় বাইরে ছিল কি ভিতরে ছিল আমি দেখিনি, রেডি সব। হ্যাঁ আমাকে স্ট্রেচারে করে ওটিতে নিয়ে গেছে, এইবার ওটি রুমে ঢোকাচ্ছে। আমি ভাবছি বাস টাইম আ গয়া, চুই মাথায় কাজ করছে না, কোনো ভাবনা চিন্তা কিচ্ছু আসছে না, পুরো ব্ল্যাঙ্ক। ঢুকিয়েছে, ঠিক আছে, একটা খুব বড় কিন্তু রুমটা নয়, এরকম একটা রুম হবে, ঠিক আছে, ঠিক এরকম মাঝখানে একটা সরু মতো বিছানা, এরকম সরু, মানে মনে হচ্ছে বিছানাটা কেউ শুলে পড়ে যাবে, এই পাশে ওপাশে ফিরলে পড়ে যাবে, এরকম সরু একটা বিছানা, তার উপরে এরকম রিং লাইটের মতো বড় বড় লাইট, ঠিক আছে। আর সবাই বলে না খুব ঠান্ডা খুব ঠান্ডা, আমার অতটা ঠান্ডা ফিল হয়নি, আমি সত্যি কথা বলছি, আমার একদম ঠান্ডা লাগেনি, মানে আমি বুঝতে পারছিলাম এসি চলছে কিন্তু সেরকম না যে কেঁপে যাচ্ছি, অত ঠান্ডা লাগেনি। তো একটা কাকু ছিল, মানে যারা আর কি অ্যাসিস্ট্যান্ট ডক্টরের যারা থাকে আশেপাশে, তো ওই কাকুটা আমাকে বললো, কাকুটার একটা দাদা, ওই দাদাটা আমাকে বললো শুয়ে থাকো, হ্যাঁ, দিয়ে এরকম চাদর করে শিফট করে দেয় ইয়েতে বেডে, মানে কেমন একটা লাগছে যে আমার কোনো হাত পা চলে না, এরকম একটা লাগছে, আমাকে শিফট করে দিল, দিয়ে এবার আমার অ্যানেস্থেসিস সবাই রেডি, মানে সবকিছু এরকম 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 হচ্ছে, মানে আমি কিছু প্রসেস করতে পারছি না। আমি শুয়ে পড়লে আমাকে অ্যানেস্থেসিস বললো বেটা এখন তোমাকে, আর ওরা না সবাই বেটা বেটা করে কথা বলে, আমি জানি না কেন, আমার ছোট বয়স বলে হয়তো। তো আমাকে বলছে বেটা এখন আমি তোমার পিঠে একটা ইনজেকশন পুশ করবো। আমি তো মনে মনে ভাবছি আমি সব জানি, তুমি আবার বলছো আমি সবই জানি। বলছে তোমার পিঠে এখন একটা ইনজেকশন পুশ করা হবে, যেটার জন্য তোমার 2 to 3 আওয়ার্সের জন্য নিচের পোর্শনটা পুরোপুরি অবশ হয়ে যাবে, তুমি কিছু ফিল করতে পারবে না, আর ইনজেকশনটা দেওয়ার পর তোমার কিন্তু ইনস্ট্যান্টলি একটা ওয়েট ফিল হবে, ঠিক আছে। এটুক বললো, দিয়ে বললো এখন আমি পুশ করছি কিন্তু তুমি নড়বে না, আমাকে বললো তুমি ঝোঁকো। এবার সামহাও আমি আমার পেটের জন্য নিচে ঝুঁকতে পারছি না, মানে এমনি হয়ে গেছে আর ঝুঁকতে পারছি না। তো যে কাকুটা ছিল আমার এরকম করে ঘেটিটা ধরে এরকম ঝুঁকিয়ে দিয়েছে, তো আমি পুরো এরকম ঝুঁকে গেছি, আর আমাকে ইনস্ট্যান্টলি যেই বলেছে নড়বে না, আমি ইনজেক্ট যেই করেছে আমি একটু নড়ে গেছি। বললো নড়বে না নড়বে না বলে শক্ত করে ধরে রাখলো। আর সত্যি কথা বলতে এপিডিউরাল, তখন আমাকে এপিডিউরাল দিচ্ছে, তোমরা হয়তো জানো এপিডিউরাল কি, একটা ইনজেকশন পুশ করে স্পাইনাল কর্ডে, হাড়ের মধ্যে না বাট স্পাইনাল কর্ডে পুশ করে, যেটা খেয়ে তোমার আর কি নিচের পোর্শনটা একদমই অবশ হয়ে যায়। তো বললো কি নড়বে না, যখন নড়বে না বলছে মানে কেমন জানিস একটা কাঠ পিঁমড়ে কখনো কামড়েছে তোকে, ওই বড় বড় লাল লাল
মানে পিঠে কামড়ালে যেরকম একটা টুক করে একটা লাগলো, আমি যেরকম ভেবেছিলাম লাগবে লাগেনি, সত্যি কথা ওরকম না, মানে তুমি এর থেকে বেশি টিটেনাসে লাগে। তো ইনজেক্ট করলে একবারে হলো না, যেহেতু আমি নড়ে গেছিলাম, আবার ইনজেক্ট করলো। করার পরেই ঠিক আছে, করার পরে মানে 1 সেকেন্ডও লাগলো না, আমার পুরো পা থেকে আর কান থেকে গরম নামছে, মানে পুরো মানে গরম হচ্ছে পা দিয়ে, মনে হচ্ছে পাটা কেমন ঝিঝি লাগছে, দিয়ে আমাকে শুয়ে দিয়েছে, কিন্তু অটোমেটিক শুয়ে দিয়েছে মানে ইনজেকশন দিয়েই। আমি ম্যামকে বলছি ম্যাম পাটা কি ভারী মানে গরম লাগবে? বলছে হ্যাঁ গরমও লাগবে, এবারে তুমি আস্তে আস্তে পা ফিল করতে পারবে না। সত্যিকার মধ্যে আর পা নেই, মানে পুরো এখান থেকে কিছু মানে ফিলই করতে পারছি না আর পায়ের কিছু। এবার ফটাফট কি করলো, এখানে একটা পর্দা মতো দিয়ে দিল, এত বড় পর্দা দিয়ে দিল, আর স্টার্টও করে দিল, আর ওরা নিজেদের মধ্যে গল্প করছে, মানে আমি বুঝতেই পারছি না যে আমার সাথে কি হচ্ছে। ঠিক আছে, আমি চুপচাপ শুয়ে আছি, আমার এই দুটো হাত এরকম বাঁধা, এই হাতে তো স্যালাইন চলছে, এখানে অক্সিমিটার লাগানো, এরকম বেঁধে দিয়েছে এখানটা এরকম করে, আর এই হাতে ওই প্রেসারের মিটার লাগানো, আর এখানটা স্ক্রিন। আর যে তোমার অ্যানেস্থেসিস থাকবে সে না তোমার সবসময় কানের একদম এইখানে থাকে, সে সবসময় মনিটর করতে থাকে যে তোমার পালস রেট কত, প্রেসার কত, সেগুলো যেহেতু ড্রপ করে উপরে ওঠে, ওইগুলোকে উনি স্টেবিলাইজ করে। ঠিক আছে, তো উনি এখানে বসে এখানে আছে, তো আমি শুধুমাত্র ওনাকে দেখতে পাচ্ছি, আমি কিন্তু ম্যামকেও দেখতে পাচ্ছি না, বিকজ এত বড় পর্দা ওইদিকে, আমি ওদিকেও দেখতে পাচ্ছি না। আর আমার পেটের নিচে কেমন ফিল হচ্ছে, মানে পরিষ্কার করছে ওটা ফিল করছে, মানে কিছু করছে সেটা ফিল করছে, কিন্তু ব্যথা লাগছে না এক ফোঁটাও। মানে মনে হচ্ছে পেটের নিচে না কলকল কলকল করে কিছু জলের মতো বেরোচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে বারবার বারবার। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না, আর ততক্ষণে কিন্তু অটোমেটিকলি ওরা কাটতে লেগে গেছে, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু ফিল করছি না। কিন্তু সত্যি কথা বলতে আমার কষ্ট হয়েছে, এরকম বলবো না যে আমার একটুও কষ্ট হয়নি। আমার যেই কষ্টটা হয়েছে সেটা হচ্ছে বুকের চাপ লাগা, যখন মানে অ্যানেস্থেসিস বারবার জিজ্ঞেস করছে তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো বেটা, তুমি ঠিক আছো? আমি বলছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটা টাইম পর না আমার মনে হয় যখন ওরা অলরেডি মনে হয় কেটে ফেলেছে, তখন আমি জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার বুকে একটা এত সাফোকেশন হচ্ছে, মনে হচ্ছে আমি মরে যাবো, আমি দম নিতে পারছি না, মানে মনে হচ্ছে আমার সত্যি মরে যাবো। এই ফিলিংটা আমি তোমাদের সাথে মানে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। বুকে চাপ লাগছে আর দম নিতে পারছি না, আর গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। অ্যানেস্থেসিয়ার পরে আই থিঙ্ক এটা হয়, গলা থেকে আওয়াজ বেরোয় না। আমি ম্যামকে বলে যাচ্ছি ম্যাম আমার সাফোকেশন হচ্ছে, বলছে দাঁড়াও ঠিক হয়ে যাবে, দাঁড়াও ঠিক হয়ে যাবে। দিয়ে উনি দেখছে আর কি সব ইনজেক্ট করছে স্যালাইনে, বলছে এবার ঠিক আছে বেটা? আমি বলছি না আমার ঠিক লাগছে না ম্যাম, আমার সাফোকেশন হচ্ছে, আমার সাফোকেশন হচ্ছে, আমার ঠিক লাগছে না, বিকজ আমার লাগছে যে উনি ট্রাই করছে কিন্তু আমার ঠিক হচ্ছে না। আমি ভাবছি যে আমি এবার আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। তারপরে উনি কিছু একটা ইনজেকশন চাইছে, ওই যে কাকুটা ছিল ওই কাকুটার কাছে ওই ইনজেকশনটা চাইছে, ওটি রুমে ওই ইনজেকশনটাই নেই। আর এদিকে আমি পরে ওটা শুনলাম ওনার কাছে, ওই কাকুটা ছুটে গিয়ে বাড়িতে ইনজেকশনটা এনে দিল। ইনজেক্ট করার পরে ম্যাম বললো এবার বেটা ঠিক আছে, আস্তে আস্তে গিয়ে স্টেবল হলো, মানে আমি দমটা নিতে পারলাম। ও তার মধ্যে আমার কিন্তু নাকে অক্সিজেন চলছে, তার মধ্যে মুখে ওই পর্দাটা পড়ছে, বারবার মুখে পড়ছে, আরো কষ্ট হচ্ছে। তো তারপরে যখনই আমার স্টেবল হলো ঠিক আছে, তখনই একটা প্যাঁ করে আওয়াজ আসলো। ঠিক আছে, আমি ভাবলাম হয়ে গেল, আমি তো মানে একটা অদ্ভুত ফিলিং, মানে এরকম প্যাঁ করে। আর আমার মেয়ে না একটা কাঁধে একটা টোন আছে ওর, মানে প্রত্যেকটা বাচ্চার কান্নার একটা মানে টোন হয়, হ্যাঁ আমার মেয়ে এরকম করে কাঁদে। ঠিক আছে, সবই তোমার মতো, তোমরা দেখলে বলতে পারবে। তারপর হ্যাঁ পুরো ওর পুরো বাবার মতন হয়েছে। তখন আবার যদি চেঞ্জ হয়ে যায় সেটা আলাদা, খুব কষ্ট পাবে, কিন্তু আমি কিন্তু কষ্ট পাই না যে ওর মতো দেখতে, কিন্তু ও যদি আমার মতো হয়ে যায়, আমি তো বলিনি আমার মতন সবাই বলে, কিন্তু নিতে পারবে না, এটা কিন্তু ও নিতে পারবে না। না কেন নিতে বলো বাবা, এখনই ও কিন্তু খুব প্রাউড ফিল করে যে ওর মেয়ে ওর মতো দেখতে। হাসি দেখো। যাই হোক, তো প্যাঁ করে উঠলো। ও আর তার মাঝখানে শোনো, এইসব যখন আমার অপারেশন হচ্ছে, মানে ম্যাম আর যে অ্যানেস্থেসিস্ট আছে তারা নিজেদের মধ্যে গল্প করছে, পরে যেই প্যাঁ করে আওয়াজটা হলো আমাকে বললো, সত্যি কথা জানো মানে পুরো মানে এক্সপেকটেশনের বাইরে। হ্যাঁ আমাকে বললো কংগ্রাচুলেশনস বেবি গার্ল। যেই বললো না, মানে ইনস্ট্যান্টলি আমার মাথায় কি থট আসলো যে ওকে এত ভালোবেসে বড় করবো, এত ভালোবাসবো, ও বিয়ে করে চলে যাবে। মানে ইনস্ট্যান্ট থট আমার ওটাই আসলো যে মেয়ে চাইল্ড মানেই এইটাই, এটা সবাই জানে, এটাই হার্শ রিয়ালিটি।
তখনই খুব ইমোশনাল লাগছে, আর লাগছে ওকে কখন দেখতে পাবো, ওকে কখন দেখতে পারবো আমি। তারপরে ঘুরে ম্যামকে জিজ্ঞেস করলাম, যে অ্যানেস্থেশিয়া যে করেছিল সেই ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম বেবি ঠিক আছে, ওয়েট ঠিক আছে? বললাম হ্যাঁ ঠিক আছে। বললাম বাবা বাঁচা গেল, এই যাত্রায় বেঁচে গেলাম, এরপরে আমার সাথে যা হয়ে যাক হয়ে যাক, বাট ও মানে সেফলি বেরিয়ে গেছে, বাস। ও আমার যদি এখন কিছু হয়ও এরাও দেখে নেবে, এরকম একটা ভাবছিলাম। তো তারপরে আমার তো অলরেডি ওরা স্টিচ করতে লেগে গেছে, আর ওদেরকে কখন দেখিয়েছে আমি জানি না, বাট তারপরেই নিয়ে এসছে, মানে ফার্স্ট একটা ওরকম তাক খেয়ে বসেছিলাম একবার, সেকেন্ড টাইম যখন নিয়ে এসছে মানে সবাই ঝাঁপিয়ে পড়েছে, আর আমি না মানে ওই সেম আটকে গেছি, দাঁড়িয়েছিলাম। মানে তার আগে সবাই খাবার দাওয়ারেরও ভাবছিল, একটু কেক ফেক খাবে, আমাকে হার্সদা বলছি বারবার এসে একটু খাওয়া হয়েছে, হার্সদা ছেড়ে দাও। এখন আমি পুরো এক্সাক্ট সেম ভাবে, আমি এখন কিচ্ছু খাবো না, বলছে জল খা, কোল্ড ড্রিঙ্ক খাওয়ালাম, কিচ্ছু চাই না আমার, এখন আমি শুধু শুনতে চাই সবটা, আর কোনো কথা না। যেই বলেছে না, মানে আমি বুঝতেই পারিনি, আর সবাই চলে গেছে। এবার না আমি হাঁটবো কি হাঁটতে পারছি না মনে হয়, দাঁড়িয়ে প্যারালাইজ, আস্তে আস্তে চলে। এবার সবাই ওখান থেকে তো আগে ডাকছে বাবাকে আনো, বাবাকে আনো। হ্যাঁ, আমাকে ওই একটা হয় না ঠেলে দিয়ে ট্রফি নিতে ঢোকায়, ওরকম পুরো ঢুকে গেছি। ঢুকে বলছে বেবি গার্ল, বলছে আমি এইসব বলেছে না, আমি পুরো থতমত হয়ে আমি একটাই জিজ্ঞেস করছি, সুস্থ সবল তো? বলছে হ্যাঁ পুরো, দেখতে পাচ্ছ তো? আমি দেখতে পাচ্ছি, আমি কিছু বুঝতেই পারছি না, এরকম অবস্থা হয়েছে। এবার বলছে, তারপরেই ওরা জিজ্ঞেস করে না যে না ফার্স্টে বেবি গার্ল বলেনি, বলছে কি হয়েছে বলো। পুরো এরকম আটকে গেছি, পেছন থেকে সবাই বলছে মেয়ে মেয়ে মেয়ে। এবার আমি বলছি, তারপর আমাকে মুখ দিয়ে বলাবেই এইটা, এবার আমাকে বলছে তুমি বলো কি হয়েছে, মেয়ে। পুরো এরকম ভাবে বলেছি, বলে না মানে ভেতরে একটা কি হচ্ছে, মানে আমার ওই মোমেন্টে সিরিয়াস মানে এমন কান্না পেয়েছে যে মনে হচ্ছে ফাটিয়ে দেবো সবাইকে, কিন্তু আমি খুব কন্ট্রোল করতে পারি, এটা আমি জানি সব কিছুতেই। তো আমি না মানে তারপর বলছে ভেতরে এসে সাইন করতে, আবার সাইনটা কেন করায় ওই মোমেন্টে আমি জানি না। ডক্টর পেন দিচ্ছে, পেন পড়ে যাচ্ছে, ওঠাচ্ছে, উঠে আস্তে সাইনটা করো, হচ্ছে না সাইন। মানে অনেকক্ষণ ধরে আমি সাইন করতে পারছিলাম না, মানে অনেক করে আমি দুটো হাত এরকম ভাবে ধরে সাইন করেছি নিজে, আর বেবিকে দেখে নিয়েছি। এবার আমি বলছি মা কখন বেরাবে, আমার ওয়াইফের এখন ঠিক আছে, মানে এরকম করে বলছে ওয়াইফের একটু টাইম লাগবে, একটু পরেই বেরাবে, দাঁড়ো। এইবার ওরা সবাই বলছে এবার খেয়ে নে। আরে দাঁড়াও না, আরেকজনও আছে, বেরাক, একটু ওয়েট করি। এবার সবাই ওয়েট করেছে, এরকম না মানে ওইটা আমাকে বলছিল, বিকজ সকাল থেকে কিছু খাইনি, জলও খাইনি এমন। এবার আমি দাঁড়িয়ে বেবিকে দেখে নিয়েছি, একটা শান্তি যে বেবির কোনো অসুবিধা নেই। এবার আমি দাঁড়িয়েই আছি, ও কতক্ষণে বেরাবে। এবার আমার মানে এটাও একটা ভয় লাগছে, কি হলো এতক্ষণ কেন লাগছে, আরে তাড়াতাড়ি বের করো। তো ওকে ওদের তো কখন দেখিয়েছে আমি কিছু জানি না, আমি ওয়েট করছি যে আমার বেবিকে আমাকে কখন দেখাবে। আর অনেকের বেবিকে তাদের মাকে দেখায় একটু পরিষ্কার করে, বাট আমার বেবিকে একদমই পরিষ্কার করেনি তখন, মানে ও সবে বেরিয়েছে আমাকে দেখিয়েছে। হ্যাঁ, তোদের আগেই আমাকে দেখিয়েছে, বাট ওকে নিয়ে গেছিল ওয়েট চেক করার জন্য, তারপর ওকে নিয়ে আসলো। মানে ওই ফিলিংটা না, এটা মানে আমি কোনো দিন ভুলবো না। আই থিঙ্ক লাইফের সবচেয়ে কি বলবো বেস্ট মোমেন্ট যদি আমার কাছে কিছু হয়ে থাকে এইটাই। মানে কিরকম বলবো, ওটা গরম এইটুখানি, হ্যাঁ আমার মুখের সামনে এইখানে এনেছিল ওকে, পুরো সাদা, মানে কিছু আমি সেরকম দেখতে পাচ্ছি না, ঠোঁটটা লাল, হ্যাঁ এখানটা নিয়ে সাদা মানে কালার না, মানে ওটা ছাল, মানে যেটা হয় আর কি, যেটা জলে থাকে তাই যেরকম হয়, তো স্কিন হয় না, স্কিন উঠে যায় ওরকম হোয়াইট হয়ে যায়। হ্যাঁ এরকম এনেছে আমার সামনে, আমি এরকম ভাবে দেখছি, বিকজ আমি তো মানে বেশি তো আর মুভমেন্ট করতে পারছি না, এমনি করে দেখছি। আমার গলে এসে না ডক্টর এমনি ঠেসে দিয়েছে ঠোঁটের কাছে, বিকজ ওটা বলে যে ফার্স্ট কিস করতে হয় বেবিকে, ওই মাদারের ওই টাচটা বেবির খুব ইম্পর্টেন্ট হয়। মানে ওদের যেহেতু ওরা পেটে থাকে, তো বাইরের টেম্পারেচারের সাথে মায়ের গালে যখনই টাচ করবে, মায়ের স্কিন টু স্কিন যেটা বলে যখনই হয়, ওরা অনেক কাম ডাউন করে আর অনেক সেফ ফিল করে। তো
ওকে ওরকম দিয়েছে না, মানে অটোমেটিক চোখ থেকে জল বেরিয়ে যায়। এই ফিলিংটা আই থিঙ্ক শুধু মারাই ফিল করবে, স্যাডলি বাবারাই এই এক্সপিরিয়েন্সটা পাবে না। বাট আমি অনেকদিন পর পেয়েছি এটা। হ্যাঁ মানে ও টাচ করতে পেরেছে অনেক পরে, বাট আমার ওই ফিলিংটা আমি আলাদা করে এক্সপ্লেন করতে মানে পারবো না। বুকে তো নিয়েছি, সবই টাচ করেছি, বাট আমি মানে চুমু খাইনি অনেকদিন। ও অনেকদিন খাইনি, বাট আমিও কিন্তু খেতাম না প্রথম আমি ওই ওখানে আমার ঠোঁটে না মারা খেতেই পারে, ইভেন তোমরা হয়তো লিখবে বাবারাও খেতে পারে, বাট মানে আমি অনেক ভিডিও দেখেছিলাম, তো উচিত না, অ্যাকচুয়ালি উচিত না। বাট তারপরে ভাবলাম যে ও বড় হওয়ার পরেই ও খেয়েছে, মানে 21 ডেজ প্রথম খেত না। আমি বলতাম আরে ঠিক আছে একটু চুমু খেতেই পারিস, কিছু আর কয়টুকু না আর কিরকম। তো ওকে যখন ওরকম করলো দিয়ে আমাকেও কিন্তু জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আমি তাকে বললাম মেয়ে, তখনই কল করে হিসু করে দিয়েছে, তো বলে হিসু করে দিয়েছে বলে ওকে নিয়ে চলে গেল। এই আমি মেয়ে দেখেছি না, মানে একটা আলাদা। বাট সত্যি কথা, আমি হয়তো এর থেকে বেশি অন্য কিছুতে আর হ্যাপি হতাম না, যত আমি একটা মেয়ের বাবা হয়েছি হ্যাপি। এটা খুবই আলাদা ফিলিং, সত্যি কথা, মানে এক্সপ্রেস করে বলা যাবে না যে বাবা মা হওয়ার পরে ফিলিংটা সত্যি খুবই ডিফারেন্ট। আর স্পেশালি দেখার পরে তো আলাদাই। তো আমি সত্যি কথা বলবো, ওকে আমি ঠিক করে দেখতে পারিনি, কারণ ও তখনও ক্লিন ছিল না। বাট আমি ওই ফিলিংটা কোনদিন ভুলবো না, গরম পুরো ভেজা, চুলগুলো ভিজা। হ্যাঁ মানে ওই আর বেবিকে যখন দেখিয়েছে পুরো করিডোর চিল্লিতে ভরে গেছে সব, কেউ কাঁদছে, কেউ চেল্লাচ্ছে, কেউ এই করছে, মানে সব। আর আমি শুধু মানে বলে না ওই যে সদারদের একটা গান আছে, ওই গানটায় না সব মুভিং চলছে, আওয়াজ চলছে, সব চলছে, বাট তোমার কানে কিছুই নেই। আমি পুরো সাইলেন্ট, ঠান্ডা, মানে গরম কিন্তু ওই জায়গাটা, বাট ঠান্ডার মতন দাঁড়িয়ে পুরো আটকে গেছি, ওরকম ছিল। তো তারপরে আমাকে স্টিচ ব্যাক করলো, পেস্টিং বগেরা করলো, দিয়ে ম্যাম বললো, ম্যাম আসার সময় লাস্টে বললো ঠিক আছে তো খুব ভালো, এরকম বললো। ম্যাম ওর সব হয়ে যাওয়ার পর বেরিয়েছিল একবার, বললো বেবিকে দেখেছো, খুশি, তোমার ওয়াইফও একদম সুস্থ আছে। আলাম থ্যাংক ইউ ম্যাম, ওই বললাম, তারপরেই ও বেরায়। তো না আমি তাও ওয়েট করেছিলাম, কিন্তু ওরা কিছুক্ষণ অবজারভেশনে রাখে। হ্যাঁ অবজারভেশনেও রেখেছিল। তো আমি বারবার বলছিলাম আমাকে বেডে কখন দেবে, আমি শুধু মনে ভাবছিলাম বেবিকে কখন দেখবো আর রুমটা কি পাবো, ওটাই তখন ভাবছিলাম। তখন পেয়ে গেছিলাম ওটা, কিন্তু আমি জানি না, আমিও জানতাম না, আমিও সারপ্রাইজ। ওকে নিয়ে বেরায়, তখন আমি ওকে দেখে তো মানে আলাম বাবা আমার বউটা ঠিক আছে, বেঁচে গেছে, পেয়ে তো গেছি আবার। কেন একটা টেনশন থাকেই, যতই হোক আমি জানি কিচ্ছু হবে না, বাট তারপরে আমাকে যখন বের করেছে না, ওই ক্লিপটা হয়তো তোমরা দেখেছো, তখন আমি আর ওই কথা বলতে পারছি না, মানে কেমন হয়ে গেছি। সবাই আমাকে বলছে, প্রথম মনে আমাকে খুঁজছিল, হ্যাঁ তারপর হ্যাঁ দেখলাম যে ও আছে, তারপর আমার মাথার সামনে সবাই ছিল। আর ঢোকার সময় না মাকে দেখতে পাইনি, মানে শাশুড়ি মাকে, মা গেছিল দাদুকে নিয়ে, তখন দেখতে পাইনি, তারপরে এসে গেছে। এত ভাবিনি যে কোথায় ছিল, মানে ভিড়েই ছিল, আমি অতটা নোটিস করিনি। না জিজ্ঞেস করেছিল, তারপরে ভেতরে রাধা কৃষ্ণর ওইখানটায় জিজ্ঞেস করেছিল। আমি ওকে বলেছি না একটু ওই দাদুকে ছাড়তে গেছে, ওরকম বলেছিল। হ্যাঁ কিছু একটা বলেছে। আমি বলছি মা আসেনি, মানে এই কি মা ছিল, কই চলে গেল। তারপরে যখন বেরোলাম আর কি, মা আগে ছিল, আমার বাবা মা সবাই ছিল, মাসি, চিকু, প্রত্যুষা, আবির, মাধুরিমা, হর্ষদা, সবাই অনেকজন ছিল। হ্যাঁ তো আমার বৌদি, ভোলু, বনু, তারপর মেজুমিমিরাও এসেছিল, সবাই ভাই এসছে। হ্যাঁ আমি অনেকের সাথে আমার দেখা হয়নি। তো বাইরে বেরিয়ে তখন সবাই আমাকে বলছে খুব ভালো হয়েছে। আমাকে তখন আই থিঙ্ক খুশি করার জন্য সবাই বলছে তোর মতো হয়েছে। বনি বলছে বৌমনি একদম তোমার মতো সুন্দর হয়েছে। আমি বললাম না সবার আগে আমি বলেছি যে পুরো তোর মতন চোখ হয়েছে। হ্যাঁ কেন আমার মানে ওই ফার্স্ট লুকে মানে আমি ওর চোখটাই তো দেখেছিলাম বেবিটার, দেখে আমি সবাইকে বলছি দেখো পুরো চমলির মতন চোখ হয়েছে। এবার সবাই ওখান থেকে বলছে যে পুরো মানিস বললাম, আমাকে তাপ্পি পড়াচ্ছিল, বাট না আমি বলেছিলাম, আমি তখনই চিল্লিয়ে বলেছিলাম সবাইকে। হ্যাঁ বাট যাই হোক
খুব এক্সাইটিং লাগছে কখন দেখবো আর সবার কিরকম এক্সপ্রেশন ছিল ওকে দেখে, সেগুলো ভাবছিলাম যে সবাই কি ভাবছে। আমাকে বার করে বললো তোমাকে 3rd ফ্লোরে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি পেয়েছো সুইট পেয়েছো। আমি নিচে ঝামেলা করছি তখন, বলছে তুমি সুইট পেয়েছো। আমি তো মানে ট্রিমেন্ডাস হ্যাপি, বেঁচে গেলাম এই যাত্রায়। তারপরে আমাকে না একটা কথা, আমাকে যখন অবজারভেশনে রেখেছিল আমার কিন্তু অটোমেটিক আমি পা নড়াতে পারছিলাম, মানে আমার আঙুল নড়ছিল। আমি বুঝতেই পারছিলাম যে আমার বেশিক্ষণ লাগবে না জ্ঞানটা ফিরতে, পায়ে অবস্থা কাটতে। আর বেডে যখন দিয়েছে রুমে চলে গেছে, আমার আস্তে আস্তে আমি পা মুভ করতে পারছিলাম। আবার অনেক টাইম হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো পা মুভ করতে পারছিলাম। আর ওর উপরে আমার সত্যি খুব রাগ হয়েছিল, বাকিদের উপরে। আমি ভেবেছিলাম যে সবাইকে উঠতে দেবে কথা বলতে, বাট যেহেতু তখন ইয়ে ছিল না, কি বলে, ভিজিটিং আওয়ার্স ছিল না, তাই কেউ আসতে পারেনি। বাট আমি ভেবেছিলাম ও থাকবে, বাট ও চলে গেছিল বাড়ি। না আমি উঠেছিলাম, বাট আমার ডক্টরের সাথেও কথা হয়েছিল যে ওর সামনে ওই টাইমটা না থাকা বেটার, কি ও কথা বলবে না, ও নিজের মতন ঘুমাবে। হ্যাঁ, এটা মানে ওখানকার নার্সরাও বলছিল, ডক্টররাও আমাকে আগে বলেছে। হ্যাঁ, যাই হোক। তো আর আমার ওই টাইমটা না যেই হয়ে গেছে সবকিছু, মানে মাথা আমার এমন ধরেছে, 2 দিন ধরে মাথা ব্যথা, মাইগ্রেন ছিল আমার, ও জানে। তো মানে আমার তখন খুব একটা কেমন লাগছিল, বাট ঠিক আছে। তারপরে আমি ওর সাথে দেখা করেই বেরিয়ে গেছিলাম বাড়ি, ও তো চলে গেছিল। বাট আমার ওই টাইমটা লাগছিল যে আমার কি হচ্ছে আর কি, এবার তো আমার পেনটা ফিল হবে, বিকজ আমি বুঝতে পারছিলাম যে আমার পেন হচ্ছে আস্তে আস্তে। আর আমার তখনও অক্সিজেন চলছে, আমার একটু প্রবলেম হয়েছিল, তো অক্সিজেনটা আস্তে আস্তে খুলে দিল, আর আমার পেন স্টার্ট হয়ে গেছে দুপুরের মধ্যেই। আর তাড়াতাড়ি চলে এসেছিল সবাই, কিন্তু আমাকে অলরেডি পেন কিলারে ইনজেক্ট করে দিয়েছিল স্যালাইনের থ্রু, তাই প্রচুর। আর একটা পেন কিলার ছিল যেটা দিত না, প্রচুর ঘুম পেয়ে যেত। আমি প্রথমে ঘুমাচ্ছিলাম না, আমার খুব অ্যাংশিয়াস লাগছিলাম, বাচ্চাকে কখন দেখবো। তো ওর জন্য আমি ভাবছিলাম কেউ আসছেও না, বারবার দরজার আওয়াজ হচ্ছে না যে কেউ আসছে, কিন্তু কেউ আসেনি। ওর জন্য আমি ঘুমোতে চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম পাচ্ছিল না। তো ওই দিদিটাকে আমি বললাম আমার ঘুম পাচ্ছে না, বললো আমার মানে ওখান থেকে বাড়ি আসার পর থেকে, মানে ওখান থেকেই হচ্ছিল কখন আমি বেবিকে কোলে নেব, মানে টাচ করবো আমি, মানে এত ওইটা একটা স্যাড লাগছে, একটা এই লাগছে, আমি বুঝে পাচ্ছিলাম না। মানে এসেও আমি পাগলের মতন ওয়েট করেছি, জানে। তো তারপরে আর কি যখন আমাকে ইনজেকশনটা দিয়ে গেল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখলাম ওরা এসছে। আর তখন তো কিছুই খেতে দেবে না, জলও দেবে না, গলা শোকাচ্ছিল। আমি ড্রেস ফ্রেস সব নিয়ে চলে এসেছিল থাকবে বলে। আর আমার রুমটা এখনো মনে আছে, ওটা আমার বাড়ির মতো হয়ে গেছিল ওই কদিন। আর সবাই এত ভালো ব্যবহার করেছে। আমাকে পরে 3 দিনের দিন বলছে আমি তোর ওখানে গিয়ে শুয়ে পড়ি, কি বলছে, আমাকে বলছে ওর বেডে গিয়ে শুতে। মানে আমার ফ্যামিলিদের সামনে বললে বলে কি সব কথা বলছিস, মানে আরে লজ্জা পায়, বাট এটা ফানি ওয়েতেই আমি বলছি। মানে আমরা অ্যাকচুয়ালি ওরকম শুইনি, তো আমার ঘুমও পেত না। আবার আমাকে বলছে বেডটাকে সামনে নিয়ে আয়, এটা কি কথা? মানে আমি এখানে শুতাম, ও অনেকটা দূরে শুতো। এরকম ভাবে গল্প করতাম, আবার গল্প করতাম, ফোন দেখতাম আর গল্প করতাম দুজনে। যাই হোক, তো বাট দুজনে ইগারলি খুব ফার্স্ট ডে বেবির জন্য যা ওয়েট করতাম। আর আমি না ইচ্ছা করে নার্সকে বলছিলাম একটু ওকে দাও, বেচারো এখনো কোলে নেয়নি। তো মানে ফার্স্ট ডে আমি এইটা গল্পটা বলি কি হয়েছিল। মানে ও চলে এসেছে, তারপর তো সব ওটির ব্যাপারটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছিল। এইবার কি হয়েছে, ও আর আমি যখন সবাই চলে গেছে, দেখা ফেকা করেছে, তার মাঝখানে একবার বেবি এসেছিল তোর কাছে না? এসেছিল, ও খেতে এসেছিল, ও তখন কোলে কোলে নিয়েছে, কোলে নিইনি, আমি তো শুয়ে, মানে আমার এই সাইডে। হ্যাঁ, মানে ও ধরতে পেরেছে তারপরে ভালো মতন, ও আমাকে বলছে ওগুলো। আমি বলছি বেবিকে আমি কখন নেব, একটু তো টাচ করবো, কোলে তো দেবে, বাবা বলে কথা, বারবার একটাই কথা বলে গেছে। এইবার অনেক রাত হয়ে গেছে, ওকে বলে গেছিল নিয়ে আসবে আমাদের, তারপর আবার এসে বলেছে নিয়ে আসছে। এবার আমি অনেকক্ষণ ওয়েট করছি, রাতও হয়ে যাচ্ছে, খাওয়ারও নেই, আমায় খেতেও যেতে হবে। ও আমাকে বলছে যা গিয়ে খেয়ে চলে আয়। এবার আমি বললাম ঠিক আছে, একবার চলে আসলে ও বলছে ফোন করে দেবো। আমি বললাম একদম ফোন করে দিবি। বেরিয়ে গিয়ে আমি সেই দিন মানে ভেবেছিলাম কি খাবো, তো রোল অর্ডার দিয়ে দিয়েছি। রোলটা নেব মানে তখন হয়েছে, ও ফোন করে বলছে বেবি এসে গেছে। আমি জব্বারে রোল নিয়েছিলাম,
ওই লোকটাকে পুরো রীতিমতন রিকোয়েস্ট করে বলেছি আমার বেবি হয়েছে তো আজকেই, মানে সবাইকে গান গেয়ে দিয়েছি বলতে গেলে, বেবি হয়েছে বেবিকে নিয়ে এসছে, এখনই যদি না কোলে নি তাহলে আর নিতেই পারবো না আজকে, একটু আপনি রাখুন, আমি যাব 2 মিনিটে আমি ওইসব করে চলে আসবো, আপনার কোনো অসুবিধা হবে না, একটু রেখে দিন। বলছে না না কোনো অসুবিধা নেই তুমি যাও, আমি জানি এইগুলো। আমি সঙ্গে সঙ্গে ছুটে গেছি, গিয়ে এবার তখন রিয়েলাইজ করছি যে আমি তো যে টি শার্টটা বাড়িতে না, ওনাকে আমি বলেছিলাম যে দিদিটা এনেছিল বেবি নার্সটা, সেই নার্সটাকে আমি বলেছিলাম দিদি একটু ওয়েট করো না, ওর বাবা ওকে কোলে নেয়নি এখনো। বললো দেখো ফার্স্ট ডে তো আমরা বেশি ওয়েট করতে পারবো না, বিকজ অনেক ইনফেকশন এর অনেক মধ্যেই চলে এসেছে, কিন্তু ও অনেক ফাস্ট চলেছিল, কিন্তু আমাকে বলেছিল ও যে একটু তাড়াতাড়ি বলো, তো ও এসে গেছে। এসে যাওয়ার পরে ও যখন বলছিল আমি বললাম একটু ওর কোলে দাও না, বললো অ্যাকচুয়ালি উনি তো বাইরের জামা পরে আছে, আমরা বাইরের জামা পরে থাকলে একটু দিই না। তো আমি বললাম ঠিক আছে একটা কাজ কর, তুই অন্য জামা এনেছিস? ও বললো অন্য জামাও মনে হয় ও আনেনি ওই তখন, না যেটা এনেছিলাম ওটাই পরে ফেলেছিলাম। হ্যাঁ পরে ফেলেছিল, তো ওইটাকে আবার উল্টে পড়েছিল, উল্টে পড়ে হাত ফাত ধুয়েছিল, তারপর তোমরা হাত এখানে আমি ধুয়ে পা এত স্যানিটাইজ করে তারপর নিয়েছিলাম। মানে ওইটা হচ্ছে আমার লাইফের মানে কি বলবো নাম্বার 1 বেস্ট ডে, আর কিচ্ছু ছিল না ওর থেকে বেস্ট। আমি মানে এখন আমি আর ওই দিনটার থেকে বেস্ট আর একটা দিন বলতে পারবো। বলো এইটুকুনি ছিল, এইটুকু। হ্যাঁ কোলে নিয়েছিল, মানে আমি কোলে নিয়ে না আমি ওকে দেখছি বারবার যে এটা আমার বেবি, মানে এটা আমাদের বেবি, একটা আলাদাই ফিলিং। মানে ওই দিনটা আমার এত ওই মাথা তো খুব ব্যথা ছিলই, বাট তারপরেও আমি ওই রাত্রিবেলাটা খুব ভালো ঘুমিয়েছি। তো আমি একটু ভয় ভয় ছিলাম একা ঘুমাতে হবে, বাট ওইটার পর থেকে না আর কোনো চাপই হচ্ছিল না। মানে প্রত্যেকটা ঘন্টা লাগতো, ওই একটা টাইম হয় না প্রেমের টাইম মানুষ ওয়েট করতে পারে, বাট ওর থেকেও বেশি তোমরা ওয়েট করতে পারো তোমার বেবির জন্য আমার মনে হয়। মানে আমি ওই যে শুয়ে থাকতাম না, আমি জাস্ট একটাই ওয়েট করতাম আবার বেবি আসবে, আর তার পরের দিনই সকাল 6টায় বেবি এসেছিল। খুব মজা লাগতো ওই টাইমটা যে ও আসবে ওয়েট করতাম আমরা। তো হ্যাঁ এটাই ওটি এক্সপিরিয়েন্স ছিল, এর বেশি তো তোমরা সব ব্লগে দেখেইছো প্রত্যেকটা দিন কিরকম কেটেছে, আমি যেইটুকু আমরা পেরেছি ডিটেলে শেয়ার করার চেষ্টা করেছি। বাট হ্যাঁ ওটি এক্সপিরিয়েন্স এক একজনের এক এক রকম হয়, বাট আমি বলবো বেশি ভয় পেও না, তুমি যখন মা হবে তখন এটা দিয়ে তোমাদের যেতেই হবে। আর আমার মনে হয় সব মেয়েরা স্ট্রং বিল্ড হয়। আর আরেকটাও একটা কথা বলতে পারি, মানে তোমরা বাজে কমেন্টও করতে পারো যে কিছু জিনিসের জন্য কিছু তো মানে হার্ড ওয়ার্কের পরেই আসে, তো ওইটা তোমাদের কাছে স্যাটিসফাই হয়ে যাবে, মানে যতটুকু পেন ওইটা ওয়ার্থ ইট হবে। মানে আমি একবারও বলছি না কম পেন, খুবই বেশি, মানে আমি ওর জন্য খুবই কষ্ট লেগেছে, বাট ও নিজে এসে বলেছে আমাকে যে মানে আমি যখন ও আমার গালের সামনে এসছে আমার সব ব্যথা ব্যথা কিছুই বুঝি। সত্যি কথা, মানে এভরিথিং এভরি পেন উইল বি ওয়ার্থ ইট, ওই শুধু মুখটা দেখার জন্যই সবটা করা। তো ভয় লাগবে প্রথম বাট ইজি। বাট আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই, মানে আমি ওকে দেখার পর থেকে ভেরি 1 সেকেন্ড পর থেকেই মানে আমার মধ্যে একটা আলাদাই মানুষ ক্রিয়েট হয়ে গেছিল আমার মনে হয়। আমি এখন মানে এইটা আবার মরা অবধি থাকবে এই মানুষটা, বিকজ একটা এতদিন একটা ফেস ছিল অ্যাজ আ ফাদার নিজেকে দেখা, মানে টোটালি কোনো অন্য রিলেশনশিপ এটার সাথে মানে ম্যাচ করতেই পারে না। মানে অ্যাজ আ মাও আমি বলছি সেম, মানে এইটা কেউ ম্যাচ করতে পারবে না, এত আলাদা ফিলিং। মানে এখন আমি বলছি তো রাস্তায় গেলে বা কোথাও গেলে কারোর বেবি দেখলে বা কিছু মুভিতে সিন আসলে মানে আমি নিজের ইমোশন আমি কন্ট্রোল করতে পারি না, এটা হয়। তো এই মা বাবা ফিলিংটা খুবই ডিফারেন্ট, যে হবে বাট খুব ভালো, খুব ভালো, এটাও ঠিক কথা। খুব হয়তো খুব ইজি জার্নি হয় না, বাট এভরি পেন এভরি স্ট্রাগল, মানে তোমার সব ব্যাড থিং তুমি সব পেছনে ছাড়তে পারো এই জিনিসটার জন্য লাইফে, এটা আমি নিজেকে দিয়েও ভাবি। কেন ওকে দেখে না এখন আমার মানে বাইরে থাকতে বেশিক্ষণ ভাল লাগে না, কিছু করতে ভাল লাগে না, বিকজ কখন লাগে এভরিডে এসে লাগে ওকে দেখবো কি করছিল, এই যে আমি ছিলাম না এইটুকু টাইম কি করলো, ও
ওইটা একটা মানে আমি ও এটাও বলতে পারবে মানে ও বাড়িতে যখন ছিল আমি হয়তো ব্লগে মেনশনও করেছিলাম ও যখন বাড়িতে চলে এসেছিল প্রথম তো ওর বাড়িতে ছিল আমরা ডিসাইডও করেছিলাম যে বিকজ আমার কাজ এখানেই কারখানাও যেতে হয় তো আমি ভেবেছিলাম যে প্রত্যেকদিন যাব সকালবেলা একবার করে যাব বা সন্ধ্যেবেলা যাব চলে আসবো রাত্রিবেলা থাকবো না আমি একদিন মানে প্রথম 3 দিন থাকার পর মানডে সানডে না মানডে সকালবেলা বাড়ি চলে আসবো আর যাব না এটাই ডিসাইডেড মানডে একদিন আমি বাড়ি চলে আসি একদিন থেকেও যাই আর বেবির ততদিনে একটা হ্যাবিট হয়ে গেছিল মানে এগুলো ওরা বলতো আমি জানি না এক্স্যাক্টলি বাট আমারও লাগতো এটা দেখো বাবা মা তো বোঝেই বাট ওর হ্যাবিট হয়ে গেছিল প্রত্যেক রাত্রিবেলা ও আমার কোলে গল্প শুনে মানে আমরা লন্ডন প্যারিস ওরকম গল্প করতে করতে আমরা যেতাম আমি আর আমার বেবি তো ওকে নিয়ে নিয়ে ঘুরতাম ও চুপ মানে ও আর কারোর কোলে চুপ হতো না এরকম ছিল তো এইবার আমি চলে আসি মানডের দিন সকালবেলা বাড়ি চলে এসে সেদিন ছিলাম রাত্রিবেলা খুবই কষ্ট হচ্ছে মানে ঘুমাতে পারছিলাম না এরকমও গেছে ওই ঘরে কিভাবে ছিলাম আমি জানি তো ও বলছে বেবি ঘুমাচ্ছে না বেবি এই করছে আর সেই দিনই ওর শরীর খারাপ হ্যাঁ পরের দিনই তো আমাদের যেতে হয় ডক্টরের কাছে আমি সঙ্গে সঙ্গে যাই আর তার পরের দিন মানে ওই দিনই আমি আর বাড়ি ফিরিনি কেন থেকেছি মানে আমার একটা না হ্যাঁ আমার একটা লাগতো আমি এইটা বের করতে পারবো না রাত্রিবেলা যদি ওর অসুবিধা হয় কিছু হয় কি হবে আমি এখান থেকে যাব আমি তো থাকছি না ওটা হবে না তো আমি আর ওটা সকালে যেত আবার বিকেলে আর ওরও পরের দিন থেকেও নর্মাল আর আরেকটা কথা আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি তোমরা আমাকে একটু সাজেশন দিতে পারো আমার বেবির মানে এটা কিছু সমস্যা না এটা বাট তোমরা কোনো টিপস দিতে পারো যে ওকে আরো ভালো কি করে আমি রাখতে পারি আমার বেবির না নোজ কনজেশনের প্রবলেম আছে মানে মিউকাস জড়ো হয়ে যায় মানে নাকে ঘর 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 হয় ওকে অনেকবার নেজাল স্প্রে দিতে হয় তো ডক্টর বলে এটা কোনো প্রবলেম না এটা সব বেবিদেরই হয় বারবার নেজাল স্প্রে দিতে হয় কিন্তু রাত্রিবেলা খুব কষ্ট হয় নাক আটকে যায় তো খেতে পারে না তারপরে আমাদেরও সত্যি দেখে খুব কষ্ট হয় বারবার নেজাল স্প্রে দিতে হয় দিয়ে দিয়ে তারপরে গিয়ে খেতে পারে ঘুমোতে পারে না তো এটার জন্য তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে তোমাদের বেবির সাথে যদি এরকম হয়ে থাকে একটু শেয়ার করো তাহলে সুবিধা হবে তো তারপরের দিন মানে ওই দিন থেকে আমি থেকে যাই আর তারপরের দিন থেকে আর ওরকম অসুবিধা হয়নি আমি দেখিনি আর মাঝে মাঝে লাগতো আমি আবার চলে আসি কিন্তু তারপর যেই আসতাম না সন্ধ্যেবেলার পর থেকে আমার মন বসতোই না এখানে মানে ওরকম হয়ে গেছিল একটা আলাদাই আমি ওই জন্য রেডি ফেডি হয়ে চলে যেতাম রাত্রিবেলা ওখানে আর ও যেই যেতাম মানে আসার আগে যদি একটু লেট হয়ে যেত কান্নাকাটি চালু যাব আমি নেব চুপ মানে ইভেন আমার মারাও যেত কোলে নিয়েছে কেঁদেই যাচ্ছে ও থামতো না কারোর কাছে যেই আমি নেব চুপ মানে ওরা একটা এরকম ছিল এখন আমার নিজের গায়ে লাগে কষ্ট লাগে যেই ধরো আমার কোলে এসে কাঁদলে আমার লাগে কিরে তুই তো ছোটবেলায় কাঁদতিস না রে চুপ হতিস আমাদের বেবিটা এখন একটু ছিচকানি হ্যাঁ একটু একটু করে বাট আমার মনে হয় ওটা আউট অফ ডিসকমফর্ট আর মাঝে মাঝে ও ঘুম পায় কিন্তু ঘুমোতে পারে না নিজেই ওর কি হয় ওর জন্য ও কাঁদে প্লিজ এটা হয়ে গেছে পুরোটাই কেউ নজর দিও না আর আমাদের বেবিকে এইটুকু বলবো আর এখন এখানে বসে আছি বেবিকেও দেখতে পাইনি তো এবার দেখারও আছে আমার ওরও তো ওখানে যাই তাড়াতাড়ি তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে বল তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আর খুব তাড়াতাড়ি আমরা তোমাদের সাথে ওর নেম রিভিল ভিডিওটা শেয়ার করব আর তোমরা কমেন্টে কি বলে তাড়াতাড়ি লেখো যে কবে মানে গেস করো যে কোন মান্থে আমরা বেবির ফেস রিভিল করব তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই আরামসে শো বেবির ছবি দেখার জন্য এক্সাইটেড থাকো মানে বেবির মুখ দেখার জন্য এক্সাইটেড থাকো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে আমাদের বেবিকে আর খুব ভালোবাসা দিও আমি জানি তোমরা খুব ভালোবাসা দাও মানে কিছু কিছু লোক ছাড়া বাদ বাকি সবাই ভালোবাসা দাও তো চাপ নেই তাড়াতাড়ি যাই টাটা বাই বাই